এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চতুর্থ দিনের মতো অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার। কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে আজ বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান, এখন দৃশ্যমান 1350 মিটার সেতু। এবং বৃহস্পতিবার থেকে টানা 4 দিনের জন্য বন্ধ ভোমরা স্থলবন্দরের আমদানি রফতানি। ভারতে হোলি উৎসব ও সাপ্তাহিক ছুটিতে বন্ধ বেনাপোলের কার্যক্রম। দেখছেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে আজ বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। সকাল 8:15টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের 34 ও 35 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। এর ফলে এখন দৃশ্যমান 1350 মিটার সেতু। মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নবম স্প্যানটি প্রস্তুত করে রাখা হয়েছিল। সেখান থেকে 150 মিটার দৈর্ঘ্য ও 3140 টন ওজন স্প্যানটি নিয়ে বুধবার সকালে জাজিরার উদ্দেশ্যে রওনা হয় 3600 টন ধারণ ক্ষমতার ক্রেন। স্প্যানটি দুপুরে জাজিরায় নাওডোবা প্রান্তে পৌঁছে পরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্প্যানটি পিলারে তোলার চেষ্টা করা হয়। তবে নাব্য সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল স্প্যানটি বসানো সম্ভব হয়নি। এ নিয়ে পদ্মা সেতুতে স্প্যান বসল 9টি। এই মুহূর্তে জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। ইমতিয়াজ, যে স্প্যানটি তোলার কথা ছিল সেটি আজ সকাল সকাল তুলে ফেলা হয়েছে। এখন সেটি আসলে আগের যে স্প্যানগুলো রয়েছে সেগুলোর সঙ্গে জোড়া দেওয়ার কাজটি চলছে। আর এই জোড়া দেওয়ার কাজটি খুব সূক্ষ্ম একটি কাজ। এই কাজটি করতে হয় যেহেতু আগে একটি মডিউলের একসঙ্গে 6টি স্প্যান একসঙ্গে বসাতে হয়, তাই আগের যে স্প্যানটির এক ধরনের ঢালু রয়েছে সেই ঢালুর সঙ্গে এটি উল্টো দিক থেকে ঢালু হয়ে আসবে। তাই এই দুটো ঢালু আসলে একসঙ্গে মিল করার বিষয় রয়েছে, সেই কাজটি এখন চলছে। আর এই কাজটি করার পরে এখানে পিলারের সঙ্গে ঝালাই করে দেওয়া হবে। এখন পর্যন্ত যে ক্রেনটি স্প্যানটি বয়ে এনেছে সেই ক্রেনটি স্প্যানটি ধরে রেখেছে, তবে সেখানে আমরা এটাকে র্যাপিং একটি ক্রেন বলে। আগের স্প্যানের অর্ধেক সেটি জোড়া দেওয়া হয়, সঙ্গে নতুন স্প্যানের অর্ধেক জোড়া দেওয়া হবে। সবকিছু মিলে দুটো স্প্যানের অর্ধেক জোড়া দেওয়ার জন্য সেটি এখনো ঝুলে রাখা হয়েছে, পুরোপুরি পিলারের উপর বসানো হয়নি। পুরোপুরি পিলারের উপর বসাতে আরও লম্বা সময় লাগবে, 3-4 ঘন্টার বেশি সময় আছে। আর এই 3-4 ঘন্টা ধরে এখানকার প্রকৌশলীরা, বাংলাদেশি প্রকৌশলীরা, চায়না যে ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে সেখানকার প্রকৌশলীরা, তারা চেষ্টা করবেন যে সুতো মিলে সেটি ঝালাই করে দেওয়ার। আর ঝালাই করে দেওয়া হলেই ক্রেনটি সরিয়ে নেওয়া হবে। ক্রেনটি সরিয়ে সেটি চলে যাবে মাওয়া প্রান্তে। এবং আপনি জানেন যে আজ 34 এবং 35 নম্বর পিলারের উপর নবম স্প্যানটি বসেছে। তার পাশেই কিন্তু 33 নম্বর পিলারটিও প্রস্তুত করা আছে এবং সেই পিলারটিতে হয়তো আমরা ধারণা করছি আগামী 10-15 দিনের মধ্যে আরও একটি স্প্যান বসানো সম্ভব হবে। তার মানে একসঙ্গে 10টি পিলার দৃশ্যমান হবে, যেটি প্রায় 1.5 কিলোমিটার সেতু একসঙ্গে দৃশ্যমান করে দেওয়া যাবে। আর এই 1.5 কিলোমিটার সেতু জাজিরা প্রান্তে দৃশ্যমান করার পরেই কিন্তু কাজ সরিয়ে নেওয়া হবে পুরোপুরি মাওয়া প্রান্তে এবং সেখানে নতুন করে স্প্যান বসানো শুরু হবে। যেহেতু সেখানে 14টিরও বেশি পিলার প্রস্তুত করা আছে, তাই খুব দ্রুত একটির পর একটি স্প্যান বসানো, 15 দিন 20 দিনের ব্যবধানে একটি করে স্প্যান বসানোর পরিকল্পনা আছে এখন পর্যন্ত এখানকার প্রকল্প সংশ্লিষ্টদের। আমরা অপেক্ষা করছি কখন সেই ঝালাইটি সম্পন্ন হবে এবং সেই খবরটি আপনাদের জানিয়ে দেব। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে পদ্মা সেতু নবম স্প্যান আজ বসানো হলো। আর সে খবর জানাতে পদ্মা সেতু এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। চলে যাচ্ছি পরের খবরে। ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রতিদিন 10 লাখ লিটার পানি সাশ্রয় করছে দেশের বৃহত্তম রড নির্মাণকারী প্রতিষ্ঠান বিএসআরএম। চট্টগ্রামের মিরসরাইয়ে সোনার পাহাড়ে অবস্থিত স্টিল মিল লিমিটেড কারখানায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের রিসাইক্লিংয়ের মাধ্যমে পানির এই অপচয় রোধ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম।
বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাকশন ফার্নেস প্লান্ট বা স্ক্র্যাপ থেকে লোহা তৈরির কারখানা পরিচালনা করছে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম। প্লান্টের একটি চুল্লি থেকে প্রতি 90 মিনিটে উৎপাদন হয় 50 মেট্রিক টন বিভিন্ন ক্যাটাগরির রড। এটি সহ অন্যান্য প্লান্টে প্রতিদিন পানির প্রয়োজন প্রায় 30 লাখ লিটার। এমন বাস্তবতায় পানির অপচয় রোধে কারখানার পাশে স্থাপন করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। আমরা ওগুলো বাইরে না ফেলে ওগুলো আমরা এখানে রাখতেছি, তার ফলে আউটসাইড পরিবেশটাও সেভ হচ্ছে এবং প্লাস আমাদের যে সিস্টেমে যে ওয়াটারটা প্লাস আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আমাদের বেশি পরিমাণে কনজিউম করতে হচ্ছে না, সেটাও সেভ হচ্ছে। পানির প্রেশারটা সেটাও কমে আসতেছে, আমাদের আলাদা করে পানি পাম্পিং করে জেনারেট করার প্রয়োজন হচ্ছে না। দুটি পানি ধরে রাখার রিজার্ভার থেকে 7টি ফিল্টারের মাধ্যমে করা হয় পানি রিসাইকেলিং। ময়লা মানে হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড আছে, ওটাকে আমরা পরিষ্কার করছি। তারপরে আমরা আয়রনটাকে পরিষ্কার করছি। যখন ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট ফিল্টার হয়ে যাচ্ছে, আমাদের সফটওয়্যার তৈরি হচ্ছে, তখন আমরা ওটাকে পাঠাচ্ছি। এর স্টিল মিলে 4টি ফার্নেস, 2টি এলআরএফ ও 2টি সিসিএমে 2016 সালে চালু হওয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে পানি সরবরাহ করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এমপিওভুক্তির দাবিতে আজ চতুর্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পিঙ্কি আক্তার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিঙ্কি। ইমতিয়াজ, এর আগেও আমি যেমনটি বলছিলাম যে গত 4 দিন যাবৎ এইখানে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, যে কারণে কিন্তু সড়ক অবরোধের কারণে এদিক দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল হচ্ছে সচিবালয়ের সেই রাস্তাটি দিয়ে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই দর্শকদেরকে যে এখানে এখন বর্তমান পরিস্থিতি কি, তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা এখনও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না করে তারা তাদের এই অবস্থান থেকে নড়ে দাঁড়াবেন না, মানে সরে দাঁড়াবেন না। এবং তাদের ভাষ্য অনুযায়ী যে দেশে তাদের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান 5602টি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, তো সেই স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে এমপিওভুক্তকরণের দাবি, যে কারণে এমপিওভুক্তর মাধ্যমে তাদেরকে বেতন এবং ভাতা যাতে তারা নিয়মিত বেতন ভাতা পেতে পারে, সেজন্য এখানে শিক্ষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা খুবই মানবেতর জীবনযাপন করছে। তারা যেই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা কোনো বেতন কিংবা তারা কোনো অর্থনৈতিকভাবে কিছুই পাচ্ছেন না, যে কারণে তাদের বারবার এই অবস্থান কর্মসূচি। এর আগেও কিন্তু তারা 2 দফা আন্দোলন করেছে, গত বছর জুলাই এবং চলতি বছর জানুয়ারিতে। তারপর কিন্তু প্রধানমন্ত্রী থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদেরকে যে তাদের এই আন্দোলন ভেঙে দেওয়ার জন্য, আন্দোলনকে সরে দাঁড়ানোর জন্য, যাতে করে হচ্ছে যে তাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু সেই দাবিটি এখনো বাস্তবায়ন না করায় তারা আবারও কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের দাবি একটাই যে তারা এমপিওভুক্তকরণ, তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে যেন এমপিওভুক্তকরণ করা হয়, নতুবা তারা তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ইমতিয়াজ। দর্শক, টানা চতুর্থ দিনের মতো এমপিওভুক্তির দাবিতে রাজধানী প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পিঙ্কি আক্তার। চলে যাচ্ছি পরের খবরে। সকাল থেকে ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখরিত দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার ফিশারি ঘাট। চাহিদা বেশি থাকায় গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সকল প্রকার দেশি মাছ। অন্যদিকে চাহিদা কম ও সরবরাহ আগের তুলনায় বাড়ায় কমেছে সামুদ্রিক মাছের দাম। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার এই ফিশারি ঘাট। প্রতিদিন সকালে ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই বাজার। আর কয়েক ঘন্টার ব্যবধানে এখানে বিক্রি হয় কয়েক কোটি টাকার মাছ। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেড়ে গেছে দেশি মাছের দাম। চাহিদা বেশি থাকায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সকল প্রকার দেশি মাছ। অন্যদিকে চাহিদা কম থাকায় ও সরবরাহ বেশি থাকায় কমে গেছে সকল প্রকার সামুদ্রিক মাছের দাম। চাপিলা, লাইক্ষা, সুরমা, কৈকোরাল সহ সকল প্রকার সামুদ্রিক মাছ কেজি প্রতি 10 থেকে 15 টাকা কম দামে বিক্রি হচ্ছে। রূপচাঁদা বড়টা আপনার 1000, 950, 850। রুই মাছ আপনার 1 কেজি সাইজ যেগুলো ওগুলা 200 টাকা বিক্রি হয়েছে, 180 টাকা, 90 টাকা। আর এর নিচে যেগুলো এগুলা মনে করেন 160,
150 টাকা। প্রত্যেকটা মাছেই কিন্তু দাম কমে গেছে, 20 টাকা 30 টাকা করে কেজি প্রতি কমে গেছে। আপনারা যে মিডিয়ার লোক, আপনারা দেখলে দাম কম বলে, আমাদের দেখলে দাম তখন বাড়া যায়। শুক্রবার আসলেই সামাজিক অনুষ্ঠান বেশি থাকে বন্দরনগরী চট্টগ্রামে। সামাজিক অনুষ্ঠানের মৌসুম থাকলেই চিংড়ি ও ইলিশ মাছের দাম বেড়ে যায়। তবে এই সপ্তাহে সামাজিক অনুষ্ঠানের মৌসুম কম থাকায় কেজি প্রতি 150 টাকা কম দামে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ইলিশ মাছের দাম। গলদা হিসাবে কেজি আপনার কেজিতে 100 টাকা কমে গেছে, আর লইলা হিসাবে হরিণা হিসাবে কমে গেছে আপনার কেজি 200 টাকা। সাগরের মাছের চাপের কারণে চিংড়ি মাছের বাজার খারাপ। আর কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে পয়লা বৈশাখ, এ কারণে বাজারে মাছের দাম বাড়বে বলে জানিয়েছে মৎস্য বিক্রেতারা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। নাফ ট্যুরিজম পার্কে কেবল কার স্থাপনের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরামর্শ পরিষেবা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। বৃহস্পতিবার বেজা কার্যালয়ে এই চুক্তি সই করে দুই পক্ষ। নাফ ট্যুরিজম পার্কে পর্যটক আকর্ষণ এবং সুদৃশ্য নেটং পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা জালিয়া দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে এই কেবল কার স্থাপনের উদ্যোগ নিয়েছে বেজা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ডিসেম্বরের মধ্যে এই পার্ক চালুর আহ্বান জানান। তিনি বলেন, নাফ ট্যুরিজম পার্কে ঘিরে হবে সাবরাং ও সোনাদিয়া ট্যুরিজম চেইন। বেজা নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এই পার্কে ঝুলন্ত ব্রিজ, রিভার ক্রুজ, 5 তারকা হোটেল, সেন্ট মার্টিনে ভ্রমণ সহ থাকবে বিনোদনের নানা ব্যবস্থা। আগামী বাজেটের মাধ্যমেই দেশে ইলেকট্রনিক গাড়ি আমদানি করতে চায় সরকার। এই লক্ষ্যে বাজেটে প্রস্তাবনায় থাকবে নির্দেশনা, এমন তথ্য দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিটার 25তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বারবিটার অভিযোগ, গণপরিবহন সংকট সমাধানে সংগঠনটির কোনো সুপারিশ মানেনি সরকার। যদিও করের হার কমানোর দাবি বিবেচনার সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে গাড়ি আমদানিকারকদের সুপারিশগুলো আমলে নেওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুইটা বিষয় আমাদের সামনে আসবে, সেটা আমি আপনাদের কাছ থেকে মতামত নিব। একটা হইল ইলেকট্রিক গাড়ি, আর একটা হইল হাইব্রিড। তো কিছু করেছিলাম গত বছর, এইবার দেখি আপনাদের কি মতামত, সেটা দেখে আপনাদের সাথে কথা বলে কতটুকু করা যায় সেটা দেখবো আর কি। বিশেষ করে গণপরিবহনের কথা বলেছেন, এই সুযোগটা পেলে আমাদের উপকার হতো, আমাদের মানে দেশের উপকার হতো। তাহলে অন্তত পরিবহনের যে অ্যাকিউট প্রবলেমটা রয়েছে সেটা আমরা ফেস করতে পারতাম। তো সেটা একটা ব্যাপার, বিবেচনার ব্যাপার। পাশাপাশি একটা প্রবলেমের কথা বলেছে আজকে, ট্যাক্সেশনের ব্যাপারে। এটা অ্যাকচুয়ালি আমি যথেষ্ট জানি না ক্যালকুলেশন কিভাবে হয়। এনবিআর চেয়ারম্যান সাহেব আছেন, আমি যেটা বলতে পারি যে তা এই ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ। ভারতে হোলি উৎসব ও সাপ্তাহিক ছুটিতে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার বন্ধ রয়েছে বেনাপোল পেট্রোপোল বন্দরের কার্যক্রম। তবে বাংলাদেশে কোনো ছুটি না থাকায় স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দরের অভ্যন্তরে আমদানি পণ্য খালাস ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। শনিবার থেকে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। এদিকে আমদানি রফতানি বন্ধ থাকায় বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে শত শত ট্রাক। আটকা পড়া এসব পণ্যের মধ্যে রয়েছে পচনশীল পণ্য। এ কারণে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে বৃহস্পতিবার থেকে টানা 4 দিনের জন্য বন্ধ রয়েছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। আগামী সোমবার থেকে আবারও স্বাভাবিক গতিতে কার্যক্রম শুরু করবে বন্দর। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব এবং 2 মার্চের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বন্দর 4 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দুই দেশের সিএনএফ এজেন্টরা। তবে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস অফিস খোলা থাকবে এবং বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজও বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার। কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে আজ বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। এখন দৃশ্যমান 1350 মিটার সেতু।
এবং বৃহস্পতিবার থেকে টানা 4 দিনের জন্য বন্ধ ভোমরা স্থলবন্দরের আমদানি রফতানি। ভারতে হোলি উৎসব ও সাপ্তাহিক ছুটিতে বন্ধ বেনাপোলের কার্যক্রম। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময়টি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।